দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবারও আজকে ফিরে এলাম বিশেষ অনুষ্ঠানে। আমরা সবাই জানি যে 11ই জুলাই আমরা বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করি। সেই উপলক্ষে আজকের আমাদের আলোচনার বিষয় জনবিস্ফোরণ, এবং আমাদের সঙ্গে আছেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সহকারী অধ্যাপক এবং রেডিও কলকাতার ডিরেক্টর ডক্টর অর্ণব কুমার ব্যানার্জি। স্যার, রেডিও জেইউতে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। রেডিও জেইউতে যারা শুনছেন তাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে বিশ্ব জনসংখ্যা দিবস আমরা কী কারণে উদযাপন করে থাকি? হ্যাঁ, এই জনসংখ্যা দিবস প্রথম আসে 1889 সালে। কেসি জাকারিয়া 1887 সালে তার পরিকল্পনা আসে, যখন পৃথিবীর জনসংখ্যা প্রায় 500 কোটির কাছে চলে গিয়েছিল। সেই সময় ধারণা হয় যে এইটা একটা সারা পৃথিবীতে, তার মানে কোন হারে জনসংখ্যা বাড়বে, জনসংখ্যা বাড়তে চলেছে। সেইভাবে ভাবনা চিন্তা করে তখন এত জনসংখ্যা হচ্ছে সেই ব্যাপারটা ভাবতে গিয়ে যে একটা দিবস তাহলে চালু করা যাক বলে 11ই জুলাইকে স্থির করা হয় সারা বিশ্ব জুড়ে যে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হবে এই দিনকে, ওয়ার্ল্ড পপুলেশন ডে। কারণ কে হচ্ছে যে এই দিন সচেতন করা হবে মানুষকে যে একটা পপুলেশন কি, আমরা যে জনবিস্ফোরণ সেটাই বা কি, এই ব্যাপারগুলো আসতে থাকে এবং সেই ব্যাপারগুলো নিয়ে মানুষকে সচেতন করার জন্য এই দিনটা পালন করা শুরু হয়েছে। আচ্ছা, এই যে সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এর মূল কারণ কি আপনার মনে হয়? হ্যাঁ, অনেক কারণই আছে। তার প্রধান যে কারণগুলো সেটা হচ্ছে, এক, মৃত্যু হার কমে যাচ্ছে। অর্থাৎ আগে মানুষের যে গড় আয়ু ছিল সেটা কিন্তু এখন বেড়ে গেছে, এবং এখন বহু বয়স্ক মানুষ সারা পৃথিবী জুড়ে প্রচুর জায়গায় আছে যেখানে ইয়ং জেনারেশনের থেকে বয়স্ক মানুষ প্রচুর দেশে অনেক বেশি। তার প্রধান কারণ হচ্ছে বিজ্ঞানের উন্নতি, চিকিৎসা স্বাস্থ্যের উন্নতি। এই উন্নতির ফলে এখন যে মানুষগুলো আগে 60-65 বছরে, 70 বছরে বৃদ্ধ বলে ঘোষণা করা হতো যাদেরকে, এবং যারা মারা যেতেন ওই বয়সগুলোতে নানা কারণে, সেই অসুখে এখন ভ্যাকসিন বেরিয়ে গেছে, নানা ওষুধ বেরিয়ে গেছে, যার ফলে 90-100 কাছাকাছি বয়সে মানুষ অ্যাভারেজ প্রত্যেক জায়গায় থাকছেন, প্রত্যেক দেশেই থাকছেন। এবং এই যে মানুষগুলো থাকছেন তার সঙ্গে নতুন জন্মের হারটাও থাকছে, ফলে সেটাও কমেনি। এর ফলে কি হচ্ছে, জনসংখ্যাটা ক্রমশ বাড়ছে, একটা কারণ। দ্বিতীয় যে জায়গাটা, অপরিকল্পিতভাবে যে পরিবার পরিকল্পনা যেটা থাকে, ফ্যামিলি প্ল্যানিং আমরা বলি, যেটা প্রত্যেক রাষ্ট্রেরই আছে এবং ভারতের কেন্দ্র সরকার বা প্রত্যেকটা রাজ্যের সরকারের আছে। সেই ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক সময় অনেক রকম অভাব দেখা দিচ্ছে। অনেক রকম হয়তো সরকারি উদ্যোগ ঠিকঠাক থাকছে বা সরকারি উদ্যোগ নেওয়া যাচ্ছে, কিন্তু দেশের মানুষের মধ্যে অনেক সময় সচেতনতার অভাব দেখা দিচ্ছে। কিছু মানুষদের মধ্যে কিছু ট্যাবু থাকছে, যেটার জন্য তারা হয়তো কোনো জায়গায় যে এত সংখ্যায় তাদের সন্তান উৎপাদন করতে হবে, এরকম ব্যাপারগুলো কিছু মানুষদের মধ্যে ঘটছে, যার ফলে কি হচ্ছে, জনসংখ্যাটা ক্রমশ আস্তে আস্তে বাড়তে বাড়তে। এবং প্রথম একটা সময় ছিল যখন জনসংখ্যা মানে মানুষের এরকম ছিলই যে একটা 6-7 জন একটা বাচ্চা হওয়া পরিবারের মধ্যে, এটা কোনো ব্যাপার ছিল না। কারণ আমরা যদি কিছুদিন আগে পর্যন্ত দেখি, এটা কোনো অসুবিধে ছিল না। কিন্তু এখন যখন পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণ করার জন্য আসে, যে সেক্ষেত্রে তখন দেখা যায় যে না, এটা ঠিক নয়, একটা বা দুটো, এবং সেটা অনেকেই মানছেন, অনেক ক্ষেত্রে যে মানছেন না তা না হলে আরও বিস্ফোরণ দেখা যেত। এবং এইগুলো কিন্তু একটা কারণ বলে বলা যায়। জনসংখ্যা বৃদ্ধিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বলে আপনার মনে হয়?
এখানে হচ্ছে এই যে বললাম যে কারণগুলো হচ্ছে, সেই কারণগুলোকে যদি আমরা ঠিকঠাক ব্যবহার করতে, অর্থাৎ সঠিক পরিবার পরিকল্পনা এবং সরকারি উদ্যোগে যে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেটা আরও মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা, যারা হেলথ কমিউনিকেশন নিয়ে কাজ করেন, যে সমস্ত সরকারি বা বেসরকারি সংস্থাগুলো রয়েছে বা এনজিওগুলো রয়েছে, তাদেরও আরও এগিয়ে আসতে হবে, যে মানুষের মধ্যে প্রসার করা, লেখালেখি করতে সম্পর্কে। এটা একটা যেমন কারণ, এইটার মাধ্যম দিয়ে একটা মানুষকে বোঝানো ছাড়া আর কিন্তু করার উপায় নেই। কারণ যে বয়স্ক মানুষগুলো যারা বাঁচছেন, যারা বিজ্ঞানের কল্যাণে বেঁচে আছেন, তারা তো থাকবেনই, ফলে তাদের তো আমরা কিছু করতে পারবো না, কারণ তারা থাকবেনই, কারণ এটা আমরা চাই বলেই বিজ্ঞানের প্রযুক্তির জন্য তারা আছেন। সুতরাং নতুন প্রজন্ম যেখানে থাকে, সেই প্রজন্মের জন্য একটা নতুন ভাবনা চিন্তা করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে দুটো জিনিস, এক অপরিকল্পিতভাবে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য যেমন জনসংখ্যা বাড়ছে, কিন্তু জনসংখ্যা বাড়লেও জনসংখ্যার কিন্তু এখন কোনো জায়গায় জনসংখ্যা হ্রাসও হচ্ছে। অর্থাৎ কোনো দেশে, উন্নত দেশে যেখানে জনসংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে, যেমন আমরা চীনে দেখছি এখন জনসংখ্যা হ্রাস পেয়েছে। এখন ভারতবর্ষ কিন্তু মানে প্রথম হয়ে যায়, 25-এর যে রেকর্ড সেই অনুসারে এখন পৃথিবীর জনসংখ্যা 800 কোটি ছাড়িয়ে গেছে এবং ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি ছাড়িয়ে গেছে। চীন একটু কম কিন্তু, অর্থাৎ সেকেন্ড পজিশানে চলে গেছে চীন সেখানে ফার্স্ট পজিশানে ছিল। চীন কিন্তু কমভাবে এগুচ্ছে, অর্থাৎ ভারত যেভাবে দ্রুত এগিয়েছে, ভারতের রেটও আগের থেকে কম কিন্তু চীনের থেকে বেশি। এবং ইংল্যান্ড, আমেরিকা, এদের কিন্তু শতাংশ কমছে। ফলে উন্নত দেশ যেগুলো তাদের করছে, কিন্তু যেগুলো অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, তাদের জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই অপরিকল্পিতভাবে ফ্যামিলি প্ল্যানিং এইটার জন্যই কিন্তু জনসংখ্যা মূলত বৃদ্ধি পাচ্ছে। আর এই যে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে আমাদের হয়তো পরিবেশ প্রভাব পড়ছে, মানে পরিবেশের প্রভাব তো একটা হবেই, বিশেষত তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে পরিবেশের তো একটা প্রভাব পড়বেই। কারণ অপরিকল্পিতভাবে জনসংখ্যা যখন বৃদ্ধি হবে, তখন তার জন্যে দারিদ্র একটা ফ্যাক্টর কাজ করবে, বেকারি একটা ফ্যাক্টর কাজ করবে, কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে না। কারণ এটা তো আমরা পরিষ্কার যে এক থালা খাবার যদি আমি 4 জনের মধ্যে ভাগ করি আর যদি 40 জনের মধ্যে ভাগ করি, সুতরাং সেটা কম পড়বেই। ফলে পৃথিবীর যে আমাদের সম্পদ, আমাদের রাজ্যের যে সম্পদ, আমাদের দেশের যে সম্পদ, সেই সম্পদ তো সীমিত। সেই সম্পদকে আমাদের যখন প্রচুর পরিমাণে মানুষ যখন তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, তারা ঢুকছেন, তখন যথারীতি যেটা হচ্ছে যে সম্পদের ঘাটতি দেখা দিচ্ছে এবং সেই সম্পদের ঘাটতির জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, যে কোনোভাবে অপরিকল্পিতভাবে নানা জায়গায় কেউ হয়তো বাড়ি তৈরি করছেন, কেউ হয়তো তার আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য তিনি জ্বালানি এমনভাবে ব্যবহার করছেন যে সচেতনতা থাকতেও মানে বলা হচ্ছে যে এরকম ধরনের জ্বালানি ব্যবহার করবেন না, যাতে পরিবেশের দূষণ হয়তো অনেক বেশি হবে, কিংবা বলা হচ্ছে যে এইভাবে আপনারা অপরিষ্কার রাখবেন না যাতে দূষণ না ছড়ায়। কিন্তু তারা এমনভাবে মানুষদের থাকতে হচ্ছে, এত কম জায়গার মধ্যে মানুষদের থাকতে হচ্ছে, ফলে তাদেরকে কিন্তু সেটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। এবং এটা তৃতীয় বিশ্বের দেশের ক্ষেত্রে সমস্যা, যেখানে জনসংখ্যা বেশি, ফলে সেখানে কিন্তু এই পরিবেশের দূষণের কিন্তু একটা মাত্রা মারাত্মকভাবে বেড়ে যাবে। কারণ প্রচুর লোককে নিয়ে কিভাবে দেবে, এবং একটা জলকে পরিশুদ্ধ করে দিতে হবে। একটা অল্প লোকের মধ্যে জলকে পরিশুদ্ধ করে দেওয়া সেখানে বেশি মানুষের মধ্যে দেওয়াটা সম্ভব নয়। কারণ আমরা জানি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যে সমস্ত উন্নত দেশে আমাদের জনসংখ্যা কম, তাদের সংখ্যা যদি আমরা বিচার করি, কিছু কিছু দেশ আছে সেই সব দেশের যা জনসংখ্যা, আমাদের কলকাতা বইমেলায় তার থেকে বেশি জনসংখ্যার লোক সেখানে প্রবেশ করে এবং একটা দিনে বইমেলায় আসে। ফলে সেখানে যথারীতি ওইটুকুনি একটা বইমেলা, সেখানে একটা দেশের জনসংখ্যার চেয়ে বেশি লোক ঢুকে পড়েছে। ফলে সেটা ভাবুন যে সেটা তো তার জনসংখ্যার উপর প্রভাব ফেলবেই, তার পরিবেশের ওপর তো প্রভাব ফেলবেই। যথারীতি তাদের যে সমস্ত বজ্র, তাদের সমস্ত তারা যে পরিবেশকে তো নোংরা হবেই, পরিবেশ অপরিষ্কার হবেই। বিশ্বব্যাপী করোনা ভাইরাস কিভাবে জনসংখ্যা বৃদ্ধির হারকে প্রভাবিত করেছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, কোভিড তো একটা সমস্ত ক্ষেত্রেই তার প্রভাব ফেলেছে। যেটা হয়েছে আর কি, যে জনসংখ্যা হ্রাস হয়েছে, কিছু মানুষ মারা গেছে, কিন্তু অনেক সময় প্রচুর মানুষজন বাড়িতে ছিলেন এবং সেখানে অনেক জনসংখ্যা দেখা গেছে প্রচুর জনসংখ্যা বেড়েছে। এবং বেড়েছে মানে এই জনসংখ্যাটা হয়তো যদি কোভিডটা না হতো, শুধু বাড়িতে থাকতে দেওয়া হতো, দেখা যেত হয়তো জনবিস্ফোরণ বলা যেতে পারতো, যে জনসংখ্যা আরও বেশি বৃদ্ধি পেতে পারতো। কিন্তু ওই কিছুজন মারা যাওয়ার জন্য সেটা একটা ব্যালেন্স হয়ে মোটামুটি যেরকম জনসংখ্যা থাকে সেরকম একটা জায়গায় চলে এসেছে।
আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কি গড় মাথাপিছু আয় কমেছে? আহ, এইটা তো কমবেই, মানে কমবেই বলতে হচ্ছে যে আমি যেটা বলছিলাম আগে, যে একটা খাবার যদি আমার থাকে, সেটা যদি আমি অল্প লোকের মধ্যে দিই, তার যেমন হবে, সেটা বেশি লোকের মধ্যে দিলে তো গড় তো আমার কমবে, মাথা পিছু আয় কমার জায়গায়। কিন্তু এটার একটা ব্যাপার আছে এখানে, বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। তাদের মতে একেবারে কম জনসংখ্যা হলে কোনো দেশ, যে আমরা জনসংখ্যা কমাতেই থাকলাম, প্রচুর জনসংখ্যা কমলো, তাহলে কিন্তু খুব সুবিধাজনক হবে না। একটা স্থিতিশীল জনসংখ্যা থাকা দরকার, অর্থাৎ কারণ মানুষের তো উৎপাদন করতে হবে, এবং সেই উৎপাদনের জন্য প্রচুর লোক দরকার হয়, যাকে আমরা হিউম্যান রিসোর্স বলি। এই হিউম্যান রিসোর্সকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা যদি এই মানব সম্পদ উন্নয়ন আমরা যেটা বলি, মানব সম্পদ যেটা বলি আমরা, এই মানব সম্পদকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক আমাদের জিডিপি অনেক বেড়ে যাবে, কারণ আমাদের ইনকাম বেড়ে যাবে, একটা দেশের উৎপাদন বেড়ে যাবে এই মানুষকে যদি কাজে লাগে। এবং তার জন্য প্রপার শিল্প দরকার, সেই মানুষগুলোর কাজ দরকার। এই পরিকল্পনাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনাগুলো যদি থাকে এবং একটা স্থিতিশীল জনসংখ্যা বাড়ে, তাহলে কিন্তু অসুবিধা, মানে জনসংখ্যা যদি কমতে থাকে সেটা অসুবিধার কারণ, মানে জনসংখ্যা নিতে হবে, কারণ মানুষ ছাড়া কাজ করবে কে? একটা জায়গায় যদি আমরা, যে শ্রমিক তো দরকার যারা কাজ করবেন, কারণ আমাদের ভাবতে হবে যে বয়স্ক লোকের সংখ্যা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, কারণ যেহেতু বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি, চিকিৎসা শাস্ত্রের উন্নতির ফলে বয়স্ক লোকের, তারা তো কাজ করতে পারছেন না। 80-90 বছর এর মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে এখন অনেক বেড়ে গেছে, আমরা আনন্দ পাচ্ছি তাদেরকে রেখে, কিন্তু তাদের কাজটা তো কাউকে করতে হবে। ফলে যে ইয়ং জেনারেশন থাকছে, তাদেরকে প্রপার ইউটিলাইজ যদি করা যায়, তাহলে কিন্তু জনসংখ্যার সুফল পাওয়া যেতে পারে। তো আমরা আজকে এই অনুষ্ঠানের নাম দিয়েছিলাম যে জনবিস্ফোরণ। এই জনবিস্ফোরণটা যদি আপনি আর একটু বিশদে বলেন না। হ্যাঁ, সেটা হচ্ছে যে জনবিস্ফোরণ, যে ম্যালথাস এর যে দর্শন, তার যে দৃষ্টিকোণ, সেখান থেকে আমরা দেখতে পাই যদি জনসংখ্যা মোটামুটি বৃদ্ধির ক্ষেত্রে, জনসংখ্যা যে বাড়ছে, সেই জনসংখ্যা বৃদ্ধি হলেই আমরা জনবিস্ফোরণ, প্রতি বছর জনসংখ্যা বাড়ছে আমরা জনবিস্ফোরণ বলবো, তা নয়। জনসংখ্যাটা যদি এমন হলো যে 25 বছরে ডাবল হয়েছে, এরকম যদি একটা ব্যাপার ঘটে, তখন তাকে বলা হবে জনবিস্ফোরণ। অর্থাৎ জনবিস্ফোরণ শব্দটা, এবার সেটা সারা পৃথিবীতেই যে হবে তা নয়, কোনো একটা নির্দিষ্ট দেশে হতে পারে। সেই দেশের জনসংখ্যা হয়তো কম, হয়তো সেই দেশের জনসংখ্যা কয়েক লাখ, সেই দেশের জনসংখ্যা হঠাৎ করে কোনো কারণে সেইটা ডবল হয়েছে 25 বছরের মধ্যে। তাহলে এইটা যখন ম্যালথাস যে থিওরি সেখানে বলছে, যে তাহলে সেটা কিন্তু জনবিস্ফোরণের আকার নেবে। মানে এরকম যদি দেখা যায়, আবার গোটা পৃথিবী জুড়ে যদি দেখা যায়, পৃথিবীর যা জনসংখ্যা, সেটা যদি কোনো সময় অ্যাভারেজ করে সব দেশ মিলে বা কিছু দেশ মিলে জনসংখ্যা যদি বাড়িয়ে যায়, তাহলে সেটা জনবিস্ফোরণ আকার নেবে। যেমন ধরুন, এখন যে জনসংখ্যা আমরা বলছিলাম যে 800 কোটি ছাড়িয়ে গেছে পৃথিবীর জনসংখ্যা, এবং ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি, 141-42 কোটি ছাড়িয়ে গেছে। 25-এর এখনও ডাইরেক্ট রিপোর্ট ভারত সরকারের তৈরি হয়নি, কিন্তু যেভাবে মোটামুটি গণনাগুলো চলছে, সারা বিশ্বজুড়ে গণনা চলছে, সব দেশের জনসংখ্যার একটা তো রিপোর্ট থাকে, সরকারি একটা রিপোর্ট থাকে, সেই অনুসারে দেখা যাচ্ছে যে 140-42 কোটি ছাড়িয়ে গেছে। চীনও 140 কোটির কাছে আছে, প্রথম, দ্বিতীয়। তারপরে তা মানে এই ভারত চীনের পরেই রয়েছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে হচ্ছে 34 কোটি, মানে অনেকটা কম। হ্যাঁ, মানে এইটা একটা ব্যালেন্স করেছে পৃথিবীকে, এই যে জনবিস্ফোরণ, যে ভারত চীনের যে সংখ্যা, সেই জায়গা থেকে। তারপরে যদি আমরা দেখি, তারপরে সেখানে যে দেশগুলো রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে প্রায় 28 কোটির মতো রয়েছে। তারপরে আমরা পাকিস্তানকে দেখব, সেখানে 24 কোটির মতো জনসংখ্যা পাকিস্তানের রয়েছে। তারপর বাংলাদেশ 9 নম্বর স্থানে রয়েছে, রাশিয়া রয়েছে, ব্রাজিল রয়েছে। এই সমস্ত দেশগুলোতে জনসংখ্যা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে হয়তো সম্পদের প্রাচুর্য রয়েছে। কিন্তু আমেরিকার 34 কোটি, আমেরিকার যে সম্পদ, সে তুলনায় আমেরিকার 34 কোটি কম। ভারতবর্ষের কিন্তু জনসংখ্যাটা সেই তুলনায় কিন্তু ভারতবর্ষের যা আছে সেই তুলনায় বেশি, মানে জনসংখ্যাটা বেশি। কিন্তু এই জনসংখ্যাকে যদি আমরা এই জনবিস্ফোরণের জায়গা থেকে আমরা যদি বলি, যে প্রপার ওয়েতে যদি আমরা কাজে লাগাতে পারি জনসংখ্যাকে, এবং প্রত্যেক যে যারা ইয়ং জেনারেশন, সেই ইয়ং জেনারেশন, এবং আরেকটা জিনিসও ব্যাপার, যে ভারতবর্ষে কিন্তু ইয়ং জেনারেশন অনেক বেশি, মানে যুবকদের সংখ্যা অন্য পৃথিবীর অনেক দেশের তুলনায় ভারতবর্ষে কিন্তু যুবকদের সংখ্যা বেশি। ফলে এই যুবকদের যদি ভারতবর্ষে কাজে লাগানো যায়, সরকারি প্রকল্পে হোক, বেসরকারি প্রকল্পে, তাহলে কিন্তু একটা জায়গা তৈরি হবে, যেটা এই জনবিস্ফোরণটাকে আমরা ভালো জায়গায়, কোনো একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি। এবং এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং এই দেশগুলোর জন্য, যেমন ভারতবর্ষে আমাদেরকে
সচেতন করতে হবে মানুষজনকে মধ্যে যে জনসংখ্যা বাড়াবো, জনসংখ্যা বাড়ার জন্য নিশ্চয়ই দরকার, কিন্তু এমন জনসংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে সরকারি তরফ থেকেই আমাদের উদ্যোগ নিতে হবে বা মানুষজনকে উদ্যোগ নিতে হবে যে যে মানুষগুলো থাকছেন, যারা এখানে বাস করছেন, সেটা রাজ্যে বাস করুক, কেন্দ্রে বাস করুক বা বিভিন্ন দেশে বাস করুক, তারা যেন সঠিক জিনিসগুলো পান। অর্থাৎ জনসংখ্যা বেড়ে গেল এবং সেখানে তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, যেগুলো নিড এবং একটা শিক্ষা, এগুলো ঠিকঠাক করে হচ্ছে না। তাহলে কি হবে, এই যে রবীন্দ্রনাথের কথায় পশ্চাতে রেখেছো যারে সে টানিছে তোমারে পশ্চাতে, তাহলে একটা বিপুল সংখ্যক মানুষ যারা পশ্চাতে চলে গেল, একটা সংখ্যক মানুষ প্রচুর এগিয়ে গেল, একদম 1 নম্বর স্থানে ভারতবর্ষ থেকে, কোথায় মহাকাশে যাচ্ছে, কোথায় কি হচ্ছে, বিরাট ব্যাপার হচ্ছে। আবার একটা সংখ্যায় মানুষ প্রচুর পিছিয়ে যাচ্ছে, কারণ জনসংখ্যার ফলটা মানে কুফলটা তারা ভোগ করছেন, কারণ তারা পরিবারের অনেকজন দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছেন, ফলে পাচ্ছেন না। ফলে এই জনবিস্ফোরণ দিয়ে কিছু বোঝানো যাবে না। আজকে যদি অস্ট্রেলিয়ায় জনবিস্ফোরণ ঘটে, হয়তো তাদের যে সম্পদ তারা সামলে নিতে পারবে, ইংল্যান্ড হয়তো সামলে নিতে পারবে, কারণ তারা চাইছে, তাদের সেখানে তারা চাইছে যে তাদের ওখানে যারা পরিবারে থাকেন তারা সন্তান উৎপাদন করুক, কিন্তু সেখানকার মানুষজন চাইছেন না, তারা সন্তান উৎপাদন চাইছেন না, তারা চাইছেন না যে না ছেলে মেয়ে দরকার নেই, এরকম একটা অবস্থা সিচুয়েশান তৈরি হয়েছে। কিন্তু সেই দেশ মুশকিলে পড়েছে, সেই সমস্ত দেশ এমন হয়েছে উন্নত কিছু দেশে যে তারা বেশ মুশকিলে পড়েছেন। যদি এরকম সন্তান উৎপাদন বন্ধ করে দেয় তাহলে দেশটা এগুবে কী করে, দেশ তো বন্ধ হয়ে যাবে, ইয়ং জেনারেশন থাকবে না, তাহলে চালাবে কে দেশটা, তারা কিন্তু বেশ সমস্যা। সেরকম সমস্যা কিন্তু ভারতবর্ষের নয়। ভারতবর্ষের প্রপার প্ল্যানিং এবং পরিকল্পনাগুলো যদি ঠিকঠাক করা যায় তাহলে ভারতবর্ষ কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে, কারণ এই জনসংখ্যাটাকে যদি পজিটিভ ওয়েতে কাজে লাগানো যায়, আমাদের নিশ্চয়ই এটা একটা সমস্যা, কিন্তু সেজন্য যদি যারা দারিদ্র সীমার নিচে আছে তাদেরকে একটু সঠিকভাবে ভর্তুকি দিয়ে হোক, যেভাবে হোক তাদেরকে যদি ঠিক জায়গায় তুলে আনা যায়, ঠিক জায়গায় যদি তারা যদি পরিবেশটাকে দেখা যায় যে তারা ঠিক করে রাখছেন, তারা ঠিকভাবে করছেন, এগুলো যদি তাদের ক্ষেত্রে দেখা যায় তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা তখনই বলবো যে জনবিস্ফোরণের ক্ষেত্রে যাতে আমরা কোনো সময় যে ওই সংখ্যাটা যদি বিপুল পরিমাণে বেড়ে যায়, কিন্তু তার মধ্যেও এটা গুরুত্বপূর্ণ যে কোথায় বাড়ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যে জনসংখ্যা যেমন আমি বললাম কোনো কোনো দেশে কমে যাচ্ছে, সেটা সেই দেশের পক্ষে আবার ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। আচ্ছা, চীন প্রসঙ্গে আমি একটা আপনাকে এবার প্রশ্ন করতে চাই যে আমরা দেখতে পেয়েছি যে চীনে 65 অ্যাভাব মানে সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে মানুষের, মানে যার ফলে মানে চীনের সরকার ওখানকার হচ্ছে অবসরপ্রাপ্ত যে বয়স 65 সেটা থেকে বাড়িয়ে 70 করেছে। সেটা কি ভালো তাদের পক্ষে? এইটা ভালো খারাপ সেই নির্ভর করে সারা পৃথিবী জুড়েই, এখানে আছে, আমাদের ভারতবর্ষেও আছে, কোনো কোনো চাকরির বয়সসীমা 70 আছে, কোনো বয়সসীমা 65 আছে, 68 আছে। এইটা নির্ভর করে জানো তো যে সেই মানুষের শারীরিক দক্ষতা উপর নির্ভর করে, কারণ প্রত্যেক মানুষের শারীরিক ক্ষমতা, শারীরিক দক্ষতা তার বয়স অনুসারে সবসময় বিচার করা যায় না। আমার মনে হয় যে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত যে কর্মদক্ষতা দেখে একটা অফিসকে বা যেখানে তিনি কাজ করছেন সেখানে জাজ করা উচিত যে তার কর্মদক্ষতা কী। যেখানে এখন প্রচুর মানুষকে দেখি 70 বছরে কেন 80 বছরেও দারুণ ফিট এবং প্রচুর কাজ করছেন, এরকম মানুষ দেখি। আবার অনেক মানুষকে দেখি 50 বছর 60 বছরে তারা যেন কাজ করতে আর পারছেন না, তাদেরকে অবসর দিলে ভালো হয়। ফলে এইটা ম্যান টু ম্যান ভ্যালু করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। ফলে এইটা একটা ফিক্সড করে দেওয়া বা সেটা তাদের সরকার মনে করেছেন নিশ্চয়ই তারা কিছু বুঝেছেন, সেই হিসাবে করেছেন। ফলে সেই জায়গা থেকে দেখালে ফলে এটার সিদ্ধান্ত বা এটাকে এইভাবে ব্যাখ্যা করা যায় না। আজকে আমাদের শেষ প্রশ্ন, সুস্থ অর্থনীতির জন্য কি জনসংখ্যা বৃদ্ধি শ্রেয়? হ্যাঁ, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এবছরের যে থিম, সেই থিমটার সঙ্গেও কিছুটা গুরুত্বপূর্ণ। থিমটা হচ্ছে এবছর যে প্রত্যেকের নাগরিকের স্বাস্থ্যের অধিকার এবং সুস্থায়ী উন্নয়নের অধিকার। এবং এই সুস্থ অর্থনীতি এবং সুস্থায়ী উন্নয়ন এই দুটো খুব কাছাকাছি দুটো শব্দ, যেখানে হচ্ছে যে সুস্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে আমরা কি বলি, আসলে এটা বলতে আমরা ঠিক কী বুঝি। এখানে দেখা যাচ্ছে যে যখন একটা কোনো উন্নয়ন আমাদের হয়, কোনো ডেভেলপমেন্ট হয়, সেটা সবাইকে নিয়ে হতে হবে, সবাইকে নিয়ে হতে হবে। মানে একটা জায়গায় বস্তি এলাকা রয়েছে, একটা দারিদ্র সীমার নিচের মানুষজন রয়েছেন, চাষ করছেন এরকম মানুষজন রয়েছে, শিল্প কলকারখানার যে সমস্ত মানুষ রয়েছেন, আবার উপরতলার মানুষজনও রয়েছে। সবার জন্য যে উন্নয়নটা হবে এটাকে আমরা বলবো সাস্টেনেবল উন্নয়ন বা
টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন। এই সুস্থায়ী উন্নয়ন করতে গেলেই, সবার কথা বলতে গেলেই, যে একটা মানুষের অর্থাৎ একটা শ্রেণীর প্রচুর উন্নয়ন হয়ে গেল তাহলে কিন্তু হবে না। এবং সেভাবেই জনসংখ্যার জায়গাটাও সেভাবে খুব গুরুত্বপূর্ণ, যে জনসংখ্যা আমি বারবার বলছি যে স্থিতিশীলভাবে বৃদ্ধি পেলে একটা দেশের পক্ষে ভালো। কারণ দেশের পক্ষে জনসংখ্যা যদি থমকে যায়, বয়স্ক লোকের সংখ্যা শুধু বাড়তে থাকে, সেটা দেশের পক্ষে ক্ষতি। কারণ দেশের উন্নয়নটা থমকে যাবে। উন্নয়ন থমকে যাবে মানে সুস্থায়ী উন্নয়ন। উন্নয়ন মানে আমি কিছু এমন কিছু করলাম, যে কয়েকটা ব্রিজ বানিয়ে দিলাম, কয়েকটা কিছু করে দিলাম, সেটা কিন্তু উন্নয়ন না। মানে সুস্থায়ী উন্নয়ন আমরা তাকে বলবো না। যে উন্নয়নটা থাকবে, যে উন্নয়নটা মানুষের মধ্যে সঞ্চারিত হবে, প্রত্যেক মানুষ সেই উন্নয়নের সুফল পাবে, এবং সেইটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। অর্থাৎ প্রত্যেকে তার কাজের অধিকারে কাজটা করতে পারবে, প্রত্যেকে তার সঠিক স্বাস্থ্য নিয়ে বাঁচতে পারবে, প্রত্যেকে তাদের নিজের অধিকার মতো খাদ্য, বাসস্থান, প্রত্যেকের মানে অপুষ্টিতে ভুগবে না। এরকম একটা জায়গা যখন আসবে, তখন একটা দেশ কিন্তু উন্নত হবে। অর্থাৎ উন্নত দেশের সংজ্ঞাটাই এখানে, যে উন্নত প্রত্যেক মানুষ তার মানে সুস্থভাবে তারা বাঁচতে পারবে, এবং বাঁচা মানে সেখানে সঠিকভাবে প্রত্যেকটা মানুষ খাদ্য। তুমি তো হয়তো দেখাতে গেল যে এই তো এই দেশের এই হচ্ছে, এই দেখো এরকম ঝাঁ চকচকে ব্যাপার, এই রকম এত কিছু হয়েছে। এইটা দেখে একটা দেশকে বিচার করা যাবে না, এইটা দেখে তার উন্নয়নকে বিচার করা যাবে না। এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেই দেশটার তলা থেকে উপর পর্যন্ত, অর্থাৎ যে মানুষগুলো একেবারে দারিদ্র্য সীমার নিচে আছে, দারিদ্র্য সীমার নিচে বলে কিছু থাকবে না, সেখানে হচ্ছে যে আমরা একটা প্রভার্টি লাইন ঠিক করি যে এইটা হচ্ছে প্রভার্টি লাইন, তার নিচে আছে, সব সময় যদি নিচে থেকে যায় তাহলে কি করে উন্নয়ন ঘটবে? এবার তুমি দেখাতেই পারো যে সেই দেশের একটা লোক অনেক, তার সারা পৃথিবীর মধ্যে তার রেকর্ড রয়েছে টাকার ক্ষেত্রে, সেটা দিয়ে সেই দেশটা কিন্তু উন্নয়নের সূচক মাপা যাবে না। কারণ সুস্থায়ী উন্নয়ন করতে গেলে ওই যে মানুষটি দারিদ্র্য সীমার নিচে আনতে হবে, তাকে উপরে তুলে আনতে হবে দারিদ্র্য সীমার, এবং যে মানুষগুলোর কাজ নেই তাদের হাতে কাজ তুলে দিতে হবে, এবং যে মানুষগুলোর স্বাস্থ্য সঠিকভাবে স্বাস্থ্য নেই, অপুষ্টিতে ভুগছে, ঠিকমতো করে আধবেলা খাচ্ছে, তারাই কিন্তু এই পুরো দেশটাকে নিয়ে যাবে। কারণ তাদের হাতে যদি আমরা সঠিকভাবে তাদের খাদ্য না তুলে দিতে পারি, বস্ত্র বাসস্থান এগুলো না তুলতে পারি, তাহলে এই সুস্থায়ী উন্নয়নটা হবে না। এবং এটাই এই বছরের থিম। এরকম প্রত্যেক বছর নানা রকম থিম রাষ্ট্রসংঘ ঠিক করে থাকে বিশ্ব জনসংখ্যা দিবসে। এবছর এরকম একটা থিম ঠিক করেছে, এবং যেটা সুস্থ অর্থনীতির পক্ষেও খুব গুরুত্বপূর্ণ। সুস্থ অর্থনীতি কীরকম না, যেখানে একটা দেশের জিডিপি বেড়ে গেল, প্রচুর জায়গাটা আমরা দেখালাম যে এইরকম বেড়ে গেল, তা বললে কিন্তু হবে না। কারণ আমাকে তখন দেখতে হবে যে প্রত্যেক মানুষের মানে পার ক্যাপিটাল ইনকামের শুধু অ্যাভারেজ করলে হবে না, যে প্রত্যেক মানুষের যে সংখ্যা তলা থেকে ওপর পর্যন্ত সবাই ভালো আছেন তো, সবাই ঠিকঠাক মতো করে তাদের উন্নয়নের বা সবার ইনকামটা বাড়ছে তো, নাকি কিছু লোকের ক্ষেত্রে তার ইনকাম জিরো বা মাইনাসের দিকে যাচ্ছে। মানে বৈষম্যটা কমবে। বৈষম্যটা যদি থাকে সমাজের মধ্যে, যদি এই বৈষম্যটা থাকে, তাহলে আমার জিডিপি দেখিয়ে কোনো লাভ হবে না, সেই দেশের উন্নয়নকে বিচার করা যাবে না। সেই দেশের নিশ্চয়ই জিডিপি বাড়তে হবে, এটা একটা পয়েন্ট, যে এটা একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে সূচক, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই দেশের প্রত্যেকটি মানুষ যেন সঠিকভাবে তার খাদ্য, বাসস্থান, অন্য সমস্ত কিছু পায়, স্বাস্থ্য পরিষেবা পায়, সেইটা দেখাটা, তবেই কিন্তু সেই সুস্থ অর্থনীতির কথা বলা হবে। তো আজকে আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এলাম। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল জনবিস্ফোরণ। এই বিশেষ বিষয়ে আজকে আলোচনা করলেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সহকারী অধ্যাপক এবং রেডিও কলকাতার ডিরেক্টর ডক্টর অর্ণবকুমার ব্যানার্জি। স্যার, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু শুনছেন প্রত্যেককে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। জানাতে গেলে আপনারা আমাদেরকে সরাসরি আপনারা ফোন করতে পারেন 0332457262 নম্বরে, অথবা আপনারা আমাদের মেলও করতে পারেন radiojeu.staff@jadavpur university.in। আর এছাড়া আপনারা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি রেডিও জেইউ যে ইউটিউব চ্যানেলটি আছে সেখান থেকেও শুনতে পারেন। এখনকার মতো বিশেষ অনুষ্ঠান এই পর্যন্ত আমরা শেষ করলাম। নমস্কার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদ্যাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.